ওকে, এটা হচ্ছে আমাদের লেকচার প্ল্যান। এই লেকচার প্ল্যান অনুযায়ী আমরা দেখতেছি যে এখানে গৃহ সম্পত্তি খাতে আয় পর্যন্ত হচ্ছে লেকচার 9 পর্যন্ত ছিল গৃহ সম্পত্তি খাতে আয়। আজকে আমরা লেকচার 10 শুরু করব, আর লেকচার 10-এ কৃষি খাতে আয় শুরু করব। তো যাই হোক, কৃষি খাতে আয় আমাদের একটা নতুন চ্যাপ্টার। আমরা যে গৃহ সম্পত্তি খাতে আয় যে চ্যাপ্টারটা করছি, ওই চ্যাপ্টারটা আমি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ওখান থেকে দুইটা ম্যাথ আসে। ঠিক তেমনি কৃষি খাতে আয় এই চ্যাপ্টারটা থেকেও দুইটা ম্যাথ আসে প্রায় সময়। একটা পার্ট বিতে আসে, একটা পার্ট সিতে আসে, অর্থাৎ 14 মার্কসের অঙ্ক আসে কৃষি খাতে আয় থেকে। গৃহ সম্পত্তি থেকেও 14 মার্কসের অঙ্ক আসে। তো এই কৃষি চ্যাপ্টার থেকে 3টে ক্লাস নেব। 3টে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি কমপ্লিট হয়ে যাবে। কৃষি লেকচার শিটটা আজকের ক্লাস শেষে আমি আপলোড দিব গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এখন কৃষি খাতে আয় এই চ্যাপ্টারে আসলে আমাদের কি শিখতে হবে, কৃষির ইনকামের উপর কিভাবে ট্যাক্স পে করতে হয়, কোন কোন কৃষির ইনকামের উপর ট্যাক্স পে করতে হয়, আর কোন কোন ইনকামের উপর ট্যাক্স পে করতে হয় না, এগুলো আমাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্ক করার জন্য কিছু রুলস আছে। ওই রুলসগুলো আমি চ্যাপ্টার শুরু হওয়ার আগে তোমাদেরকে লিখে দিই। ঠিক তেমনি এই চ্যাপ্টারেও আমি তোমাদেরকে আগের রুলসগুলো লিখে দিব, তারপরে অঙ্ক শুরু করব। তো সবাই একটু খাতা কলম নাও, অনেক কিছু লিখতে হবে আজকে। সবাই একটু খাতা কলম নাও, আমি বলতেছি তোমরা লিখো। লিখো সবাই, হেডলাইন দাও। প্রথমে হেডলাইন দাও কৃষি খাতে আয়। প্রথমে হেডলাইন দাও কৃষি খাতে আয়। ধারা 26-27। কৃষি খাতে আয় ধারা হচ্ছে 26 ও 27। কৃষি খাতে আয় ধারা হচ্ছে 26 ও 27। প্রথমে ডেফিনেশনটা লিখো। বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে যে আয় হয় তাকে কৃষি আয় বলে। বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে যে আয় হয় তাকে কৃষি খাতে আয় বলে। বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে যে আয় হয় তাকে কৃষি আয় বলে। লেখা হয়েছে? জি স্যার। এরপর হেডলাইন দাও কৃষি আয়ের শ্রেণী বিভাগ। কৃষি আয়ের শ্রেণী বিভাগ। কৃষি আয়ের শ্রেণী বিভাগ। ওখানে লিখো কৃষি আয় প্রধানত 3 প্রকার। এই শ্রেণী বিভাগটা খুবই ইম্পর্টেন্ট। শ্রেণী বিভাগটা তুমি ভালোভাবে বুঝলে এই চ্যাপ্টারে 60% অঙ্ক তোমার বোঝা হয়ে যাবে। 60%। লিখো কৃষি আয় প্রধানত 3 প্রকার, যথা সম্পূর্ণ কৃষি আয়। 1 নম্বরে লিখবা সম্পূর্ণ কৃষি আয়, 2 নম্বরে লিখবা আংশিক কৃষি আয়, 3 নম্বরে লিখবা অন্যান্য কৃষি আয়।
সম্পূর্ণ কৃষি আয়, আংশিক কৃষি আয়, অন্যান্য কৃষি আয়। লেখা হয়েছে? সম্পূর্ণ কৃষি আয়, আংশিক কৃষি আয়, অন্যান্য কৃষি আয়। লেখা হয়েছে কিনা? জি স্যার। হ্যাঁ, এরপরে হেডলাইন দাও সম্পূর্ণ কৃষি আয়। হেডলাইন দাও সম্পূর্ণ কৃষি আয়। এখন আসো, সম্পূর্ণ কৃষি আয় বলতে কোনগুলাকে বোঝায়? ওটার আন্ডারে লিখো ধান বিক্রয়, এক দুই করে লিখো। ধান বিক্রয় হতে আয়। 2 নম্বরে লিখো পাট বিক্রয় হতে আয়। 3 গম বিক্রয় হতে আয়। ধান, পাট, গম। এক নম্বরে হচ্ছে ধান বিক্রয় হতে আয়। 2 নম্বরে হচ্ছে গম বিক্রয় হতে আয়। 3 নম্বরে হচ্ছে পাট বিক্রয় হতে আয়। লিখছো? जी सर। 4 নম্বরে লিখো রবি শস্য বিক্রয় হতে আয়। রবি শস্য, রবি শস্য বিক্রয় হতে আয়। 5 নম্বরে লিখো আলু বিক্রয় হতে আয়। ওকে? यस सर। হ্যাঁ, এখন আসো, ওখানে একটা স্টার চিহ্ন দিয়ে লিখো সম্পূর্ণ কৃষি আয়ের সবগুলো উপাদানই সম্পূর্ণ করধার্য। 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 ঠিক হয়েছে? जी सर। তার মানে প্রশ্নে ধান বিক্রয় থাকুক, পাট বিক্রয় থাকুক, গম বিক্রয় থাকুক, হ্যাঁ, এগুলো যাই থাকুক, এগুলা অলওয়েজ সেকেন্ড কলাম। এগুলো অলওয়েজ কোন কলামে বসবে? সেকেন্ড কলামে বসবে। ঠিক আছে? কারণ এগুলো সম্পূর্ণ করধার্য। যে সকল ইনকাম সম্পূর্ণ করধার্য সেগুলো সবসময় সেকেন্ড কলামেই বসে। আচ্ছা, এবার আসো, হেডলাইন দাও আংশিক কৃষি আয়। হেডলাইন দাও আংশিক কৃষি আয়। ওখানে লিখো 1 নম্বরে রাবার বাগানের আয়, চা বাগানের আয়, তামাক শিল্পের আয়, চিনি শিল্পের আয়। রাবার বাগানের আয়, চা বাগানের আয়, তামাক শিল্পের আয়, চিনি শিল্পের আয়।
লিখছো? Yes, sir. ওকে, বিল জানি না না এরপরে লিখো, আমাকে বলার নেই। নিচে স্টার দিয়ে লিখো রাবার বাগান ও চা বাগানের আয়ের, আচ্ছা বলবে না, আচ্ছা লিখো লিখো, ওখানে লিখো রাবার বাগান ও চা বাগানের আয়ের 60% কৃষি আয় এবং 40% ব্যবসায়িক আয়। চা বাগান ও রাবার বাগানের আয়ের 60% কৃষি আয়, 40% ব্যবসায়িক আয়। লিখেছ? জি স্যার, লিখছি। এখানে বিষয়টা কি, মনে করো কোন অঙ্কে চা বাগানের আয় 1 লাখ টাকা দেওয়া আছে প্রশ্নে। এখন ওই প্রশ্নে তোমাকে জাস্ট কৃষি আয় নির্ণয় করতে বলছে, তাহলে শুধু কৃষি আয় নির্ণয় করতে বললে তুমি 1 লাখ টাকা কি পুরো দেখাবা? না স্যার, 60%। কতটুকু 60,000 60% 60% দেখাবা, 60%, হ্যাঁ রাইট, 60,000 টাকা আসবে। কারণ চা বাগানের পুরোটা কৃষি আয় নয়, চা বাগানের 60% কৃষি আয়। আর যদি তোমাকে অঙ্কের রিকোয়ারমেন্টে বলে যে ব্যবসায়িক আয় নির্ণয় করো, তখন 1 লাখ টাকার মধ্যে কত আসবে? 40,000। 40,000। ওকে। আর যদি তোমাকে অঙ্কে মোট আয় নির্ণয় করতে বলে, তখন কত আসবে? সম্পূর্ণ আসবে না? 1 ইয়েস, লাখ। ইয়েস। যখন মোট আয় নির্ণয় করতে বলবে তখন 60,000ও আসবে, 40,000ও আসবে। আলাদা আলাদা করে লিখে দেখাইতে হবে, কেমন? 60,000 লিখে দেখাইতে হবে কৃষি খাতে আয়ের আন্ডারে, আর 40,000 টাকা লেখার সময় উপরে একটা হেডলাইন দিয়ে লিখতে হবে ব্যবসায়িক আয়। বুঝছো কিনা? তাহলে চা বাগান, রাবার বাগান এগুলো অঙ্কে কতটুকু আসবে সেটা ডিপেন্ড করবে কি রিকোয়ারমেন্ট চাইছে, রিকোয়ারমেন্টের উপর। ওকে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে লিখো তামাকের বাজার মূল্য কৃষি আয়, আবার স্টার দিয়ে লিখো, স্টার দিয়ে তামাকের বাজার মূল্য কৃষি আয় তামাকের বাজার মূল্য কৃষি আয় কি স্যার করছে, তামাকের বাজার মূল্য কৃষি আয়। এরপর ওখানে লিখো সিগারেট ও তামাকের বাজার মূল্যের পার্থক্য ব্যবসায়িক আয়। সিগারেট ও তামাকের বাজার মূল্যের পার্থক্য ব্যবসায়িক আয়। আবার স্যার বলতেছি, আরেকবার বলেন। হ্যাঁ বলতেছি, তামাকের বাজার মূল্য কৃষি আয়, সিগারেট ও তামাকের বাজার মূল্যের পার্থক্য ব্যবসায়িক আয়। লেখা হয়েছে? আচ্ছা, জিনিসটা কি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করো কোন একটা প্রশ্নে দেওয়া আছে তামাকের বাজার মূল্য 1 লাখ টাকা, সিগারেটের বিক্রয় মূল্য 5 লাখ টাকা। এই দুটো ইনফরমেশন তোমাকে দেওয়া আছে প্রশ্নে। তামাকের বাজার মূল্য হচ্ছে 1 লাখ, আর সেই তামাক দিয়ে সিগারেট বিক্রি করছে 5 লাখ টাকার, সাপোজ ধরে নাও, এটা তোমাকে প্রশ্নে দিচ্ছে। এখন ওই প্রশ্নের রিকোয়ারমেন্ট তোমাকে বলছে কৃষি আয় নির্ণয় করতে।
তাহলে কৃষি আয় নির্ণয় করতে বললে অঙ্কে কোনটা আসবে? 1,00,000 টাকাটা আসবে নাকি 5,00,000 টাকাটা আসবে? 1,00,000 1 লাখ টাকা। অবশ্যই বাজার 1,00,000, মূল্য। মানে যেটা বাজার মূল্য বলবে শুধু ওটাই আসবে, অর্থাৎ 1,00,000 টাকাটা। আচ্ছা, আর যদি অঙ্কে তোমাকে ব্যবসায়িক আয় নির্ণয় করতে বলে তখন কোনটা আসবে? 1,00,000 নাকি 5,00,000? তখন 4,00,000 আসবে স্যার। ভেরি গুড, তখন 4,00,000 আসবে। কেন 4,00,000 আসবে? কারণ পার্থক্য। ব্যবসায়িক আয়ের ক্ষেত্রে আমি কি বলছি, তামাকের বাজার মূল্য আর সিগারেটের বিক্রয় মূল্য এই দুইটার মধ্যে ডিফারেন্স কত। তাহলে 1,00,000 আর 5,00,000 মধ্যে ডিফারেন্স হচ্ছে 4,00,000। তাহলে ব্যবসায়িক আয় নির্ণয় করতে বললে তখন 4,00,000 আসবে। বিষয়টা বুঝছো কিনা? স্যার বুঝছি। সিগারেটের কি বাজার মূল্যই বলছিলেন? সিগারেটও তামাকের বাজার মূল্য? ইয়েস, সিগারেটের বিক্রয় আচ্ছা মূল্য তামাকের বাজার মূল্য। আচ্ছা। হয়েছে সবার? এরপরে লিখো স্টার দিয়ে লিখো চিনির বাজার মূল্য কৃষি আয়। চিনির বাজার মূল্য কৃষি আয়। চিনি না, ইক্ষুর বাজার মূল্য লিখবে। ইক্ষু, চিনি কেটে ওখানে ইক্ষু লিখো। ইক্ষুর বাজার মূল্য কৃষি আয়। এরপর লিখো চিনির বিক্রয় মূল্য ও ইক্ষুর বাজার মূল্যের পার্থক্য হচ্ছে ব্যবসায়িক আয়। চিনির বিক্রয় মূল্য ও ইক্ষুর বাজার মূল্যের পার্থক্য হচ্ছে ব্যবসায়িক আয়। আবার বলতেছি, মিলিয়ে নাও। চিনির বাজার ইক্ষুর বাজার মূল্য হচ্ছে কৃষি আয়। চিনির বিক্রয় মূল্য ও ইক্ষুর বাজার মূল্যের পার্থক্য হচ্ছে ব্যবসায়িক আয়। হয়েছে সবার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হুবহু তামাকের মতোই। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছো না সবাই? জি স্যার। এখন আংশিক কৃষি এর যে 4টা উপাদানের কথা বলছি, চা, রাবার, তামাক, ইক্ষু, এগুলো কি করধার্য নাকি অকরধার্য? লিখো খাতায়, আংশিক কৃষি আয়ের সবগুলো উপাদানই সম্পূর্ণ করধার্য। আংশিক কৃষি আয়ের সবগুলো উপাদানই সম্পূর্ণ করধার্য। অর্থাৎ কর দিতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ করধার্য। তাহলে দেখো, সম্পূর্ণ করধার্য হলে সেগুলো কি ফার্স্ট কলামে বসবে নাকি সেকেন্ড কলামে বসবে? সেকেন্ড কলামে বসবে। ওকে, এবার লাস্ট হেডলাইন দাও, অন্যান্য কৃষি আয়। এগুলো সব অঙ্কের সাথে রিলেটেড, যেগুলো লিখে দিচ্ছি। এরপর লিখো অন্যান্য কৃষি আয়। ওখানে লিখো আম, জাম, কাঁঠাল বিক্রয় ইত্যাদি ফল বিক্রয় হতে হয়। আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফল বিক্রয় হতে হয়। নিচে নিচে লিখবা, আম, জাম, কাঁঠাল একসাথে লিখে দাও। এরপর আমি যেটা বলবো সেটা নিচে নিচে লিখবা। 1 নম্বরে লিখো আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফল বিক্রয় হতে হয়। 2,
ফুলের নার্সারি হতে আয়। তিন, বর্গা চাষ হতে আয়। চার, ইজারা হতে আয়। স্যার স্যার 3 তিনটা কি নাম্বারটা যে? একটু বলেন। তিন হচ্ছে বর্গা চাষ হতে আয়, বর্গা। চার, ইজারা হতে আয়। ইজারা মানে বুঝছো? না স্যার বুঝি নাই। লিজ, বন্ধ লিজ, কি? লিজ, লিজ বুঝোনি? লিজ ইংলিশে লিজ বুঝো না? তোমার বুঝি জমি স্যার। কিছু সময়ের জন্য অন্যের নিকট হস্তান্তর করছো, বিনিময়ে তার কাছ থেকে কিছু টাকা নিছো, 2 বছর বা 5 বছরের জন্য কাউকে দিছো, ঠিক আছে? ওটাকে বলা হয় লিজ দেওয়া, অনেকটা বর্গা দেওয়ার মধ্যে। আচ্ছা, এরপর লিখো, তাল গাছের রস বিক্রয় হতে আয়। নিচে নিচে লিখবা, কারণ এগুলোর পাশে একটা কথা লিখতে হবে। তাল গাছের রস বিক্রয় হতে আয়। এরপর লিখো, খেজুর গাছের রস বিক্রয় হতে আয়। মধু বিক্রয় হতে আয়। স্যার আবার বলেন। তাল গাছের রস বিক্রয় হতে আয়, খেজুর গাছের রস বিক্রয় হতে আয়, মধু বিক্রয় হতে আয়। সরি, জি পোল্ট্রি ফার্ম হতে আয়। এরপর লিখো, ডেইরি ফার্ম হতে আয়। স্যার আবার বলেন একটু। পোল্ট্রি ফার্ম হতে আয়, ডেইরি ফার্ম হতে আয়। পোল্ট্রি ফার্ম হতে আয়, ডেইরি ফার্ম হতে আয়, লিখছো নি? পোল্ট্রি মানে কি? গরু ছাগল? হাঁস মুরগি। মুরগি স্যার, মুরগি, হাঁস মুরগি। আর ডেইরি? গরু। মুরগি গরুর হচ্ছে দুধ। গরু। Yes. আচ্ছা, এরপর লিখো, কৃষি ভূমির সন্নিকটে দালান কোঠা ভাড়া দিয়ে আয়। কৃষি ভূমির সন্নিকটে দালান কোঠা ভাড়া দিয়ে আয়। লিখছ? জি স্যার। এরপর লিখো, কৃষি যন্ত্রপাতি বিক্রয় হতে আয়। কৃষি যন্ত্রপাতি বিক্রয় হতে আয়। ওকে, ইয়েস স্যার। ব্যাস, এইগুলাকে বলা হয় অন্যান্য কৃষি আয়। এখন আমরা সম্পূর্ণ কৃষি আয়ের ক্ষেত্রে বলছি সবগুলোই করদার্য, ধান, পাট, গম, আলু।
আবার আংশিক কৃষি আয়তে যে চারটা কথা বলছিলাম, চার আবার ইক্ষু তামাক, সেগুলোও বলছি সম্পূর্ণ করধার্য, মানে সেকেন্ড কলামে যাবে। বাট অন্যান্য কৃষি আয়ের ক্ষেত্রে কিছু আছে করধার্য, কিছু আছে অকরধার্য, একটু আহ আছে। তো এখানে দেখি আমাকে বলো পুনরায়, অন্যান্য কৃষি আয়ের ক্ষেত্রে প্রথমটা কি লিখছো? এক নম্বরে আম জাম কাঁঠাল। আম জাম কাঁঠালের পাশে ওখানে লিখে দাও সম্পূর্ণ করধার্য। আম জাম কাঁঠালের ওখানে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দাও সম্পূর্ণ করধার্য। লিখছো নি? মিষ্টি। এরপর 2 নম্বরে কি লিখছো? ফুলের নার্সারি। হ্যাঁ লিখো তাই। ফুলের নার্সারি সম্পূর্ণ করদার্য। 3 নাম্বার গাছ আসতে দেয়। সম্পূর্ণ করধার্য, বর্গা চাষ হতে হয়। 4 ইটা দেয়। প্লিজ সম্পূর্ণ করধার্য, সম্পূর্ণ করধার্য। করদার্য হলে অঙ্কের কোথায় বসবে, ফার্স্ট কলামে না সেকেন্ড কলামে? সেকেন্ড কলাম। হ্যাঁ, তারপর এটা কি? তাল গাছের রস আম দিতে গাছের রস। সেকেন্ড কলামে। তাল, খেজুর গাছে মধু, এই তিনটাই সম্পূর্ণ করদার্য। তিনটার পাশে সম্পূর্ণ করদার্য লিখো, তাল গাছ, খেজুর গাছ আর মধু। লিখছো? জি স্যার। এরপর এটা কি? পুষ্টি কম হতে হয়। এরপর পুষ্টি কম হতে হয়। হ্যাঁ, এখানে একটা স্টার দিয়ে নিচে লিখো, নিচে খাতা কম যেখানে হতে হয়। নিচে খাতা যেখানে জায়গা আছে সেখানে লিখো স্টার দিয়ে, পোল্ট্রি ফার্মের আয়ের প্রথম 10 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না, এই কথাটা লিখো। পোল্ট্রি ফার্মের আয়ের প্রথম 10 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। পোল্ট্রি ফার্মের আয়ের প্রথম 10 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। লিখছি স্যার। লেখা হয়েছে? আচ্ছা, এরপর এটা কি? তার মানে পোল্ট্রি ফার্মের ইনকাম সবসময় প্রশ্নে 10, 20 হাজার, 30 হাজার, 50 হাজার এরকম দেয়া থাকে। সবসময় এটা কি হবে? অকরদার্যই হবে। কি হবে? অকরদার্য হবে, কেননা পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে 10 লাখ পর্যন্ত ইনকাম হলেও কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে আমরা পোল্ট্রি ফার্মের ইনকামকে ফার্স্ট কলামে লিখবো, লিখে 10 লাখ টাকা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে দেখবা সেকেন্ড কলামে কিছুই যাবে না। এরপর এটা কি? ডেইরি ফার্ম হতে হয়। হ্যাঁ, ওখানে স্টার দিয়ে লিখো। আচ্ছা, পোল্ট্রি ফার্ম এখানে কত লিখছো? 10 লাখ না? জি স্যার। ওটা 20 করে দাও, 20, 10 না, 20 লাখ হবে। চেঞ্জ হয়েছে। পোল্ট্রি ফার্মের আয় প্রথম 20 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না, লিখছো? 10 কে 20 করে দিছো? স্যার। ওকে। এরপরে আবার স্টার দাও, আবার নিচে স্টার দিয়ে লিখো, ডেইরি ফার্মের আয়ের প্রথম 10 লাখ টাকা পর্যন্ত 3% কর দিতে হয়। ডেইরি ফার্মের আয়ের প্রথম 10 লাখ টাকা পর্যন্ত 3% কর দিতে হয়। ডেইরি ফার্মের আয়ের প্রথম 10 লাখ টাকা পর্যন্ত 3% কর দিতে হয়।
লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে জিনিসটা কি? ডেয়ারি ফার্ম কি কর্দার্য না অকর্দার্য? ডেয়ারি ফার্ম কি কর্দার্য না অকর্দার্য? অর্ধার্য। অবশ্যই কর্দার্য। যেহেতু কর দিতে হয় তাহলে সেটা কর্দার্য। আর কর্দার্য হলে ফার্স্ট কলামে লিখবো না সেকেন্ড কলামে লিখবো? সেকেন্ড কলামে। ব্যাস, সেকেন্ড কলামে লিখবো। আর পোল্ট্রি ফার্ম কোন কলামে লিখবো? ফার্স্ট কলামে লিখব। ফার্স্ট কলামে, কেননা পোল্ট্রি ফার্ম হচ্ছে অকর্দার্য। ওকে, এরপরেরটা কি? কৃষি ভূমির সন্নিকটে দালান করে হ্যাঁ, প্রথম 10 লক্ষ কত দিবে, এরপর কত দিবে? এরপর কত দিবে সেটা অঙ্কে আসুক। এখন এত কিছু এখানে লেখার দরকার নাই। অঙ্কে তোমার ডেয়ারি ফার্মের ইনকাম থাকবে 20,000, 30,000, 40,000, 10 লাখও তো কোনোদিন থাকবে না, যত অঙ্কই করো না কেন। ঠিক আছে, রেট আছে 10 লাখের উপরে গেলে তখন আবার আরেকটা রেট আছে 10% ট্যাক্স দিতে হয়, আরেকটা রেট আছে 15% ট্যাক্স দিতে হয়। এগুলো তোমার জানা দরকার নাই, কারণ তোমার অঙ্কে সবসময় ইনকামটা 10 লাখের কম থাকে। সেই জন্য শুধু প্রথম রেঞ্জটা জানলেই চলবে। একাধিক জানতে গেলে দেখা যাবে একটু গরমিল হয়ে যাবে, তোমার অঙ্ক করতে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি লেখা আছে? কৃষি ভূমির সন্নিকটে দালান কোঠা ভাড়া দিয়ে। হ্যাঁ, ওখানে লিখো সম্পূর্ণ করধার্য। সম্পূর্ণ করধার্য। এরপর কৃষি যন্ত্রপাতি বিক্রয় হতে। কৃষি যন্ত্রপাতি বিক্রয় থেকে সম্পূর্ণ করধার্য। লিখছ? জি স্যার। এটার একটা সূত্র আছে, কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ নির্ণয় করার একটা সূত্র আছে। একটু অঙ্কের নিচে যেখানে লিখছো তার নিচে স্টার দিয়ে লিখো, যেখানে জায়গা আছে ওখানে স্টার দিয়ে একটা কথা লিখো। কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ সমান, কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ সমান কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ অবচিত মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ অবচিত মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ অবচিত মূল্য। লিখছ? স্যার। মাঝে মধ্যে প্রশ্নে অবচিত মূল্য দেওয়া থাকে না, দেওয়া না থাকলে কিভাবে অবচিত মূল্য বের করতে হয়? নিচে দিয়ে লিখো অবচিত মূল্য সমান, অবচিত মূল্য মানে রিটেন ডাউন ভ্যালু, ইংলিশে বলে রিটেন ডাউন ভ্যালু। অবচিত মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ অবচয়। ক্রয় মূল্য বিয়োগ অবচয়। ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিলে সেটাকে অবচিত মূল্য বলে। ক্রয় মূল্য বিয়োগ অবচয় লেখা হয়েছে? ইয়েস স্যার। ওকে, এবারে আসি, এরপরে আর কি আছে? আর কিছু নাই। আর কিছু নাই। তাহলে এখানে আরেকটা জিনিস লিখো স্টার দিয়ে, ওই যন্ত্রপাতির এখানে স্টার দিয়ে আরেকটা জিনিস লিখো। যদি যন্ত্রপাতি বিক্রয় করে ক্ষতি হয়, যদি যন্ত্রপাতি বিক্রি করে ক্ষতি হয় তাহলে তা খরচের মধ্যে দেখাতে হয়। যদি যন্ত্রপাতি বিক্রি করে ক্ষতি হয় তাহলে তা খরচের মধ্যে দেখাতে হয়। লিখা হয়েছে? জি স্যার। আর লাভ হলে কোথায় বসবে? ক্ষতি হলে না খরচে বসাবে, কিন্তু লাভ হলে
আয়ের মধ্যে বসাই দিবেন। ইয়েস, লাভ হলে আয়ের মধ্যে বসে, মানে আয়ের সাথে যোগ হয়, আর ক্ষতি হলে খরচের মধ্যে বসে, মানে বিয়োগ হয়। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই ছিল যে আমাদের কৃষি খাতে আয় সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন। এখন কৃষি চ্যাপ্টারে শুধু যে ইনকাম আছে তা না, অনেকগুলো এক্সপেন্সও আছে। যেমন গৃহ সম্পত্তিতে আমরা ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিচ্ছিলাম, ঠিক তেমনি কৃষিতেও আমরা ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিতে হবে। তা আমি এতক্ষণ যা ডিসকাস করছি সব ইনকাম, কোন ইনকাম ট্যাক্স দিতে হয়, কোনটা কতটুকু। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যা ডিসকাস করছিলাম সেগুলো সব ইনকাম নিয়ে। এখন আমি তোমাকে লিখে দিব যে কৃষি খাতে আয়ের কি কি খরচ অনুমোদন আছে। কিছু খরচ আছে অনুমোদন আছে, আবার কিছু খরচ আছে অনুমোদন নাই। যেগুলোর অনুমোদন আছে সেগুলো আমরা খরচ হিসেবে ইনকাম থেকে বাদ দিব, আর যেগুলোর অনুমোদন নাই ওই সকল খরচ আমরা অঙ্কে আনবো না। আমাদেরকে জানতে হবে প্রশ্নের কোন খরচগুলো অঙ্কে আসবে আর কোন খরচগুলো অঙ্কে আসবে না, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তো সবাই খাতায় হেডলাইন দাও, খাতায় লিখো কৃষি খাতে অনুমোদনযোগ্য খরচ সমূহ। খাতায় হেডলাইন দাও কৃষি খাতে অনুমোদনযোগ্য খরচ সমূহ। কৃষি খাতে অনুমোদনযোগ্য খরচ সমূহ লিখছো সবাই? জি স্যার। লিখো 1 নম্বরে উৎপাদন খরচ। উৎপাদন খরচ, উৎপাদন খরচের ওখানে একটা কোলন চিহ্ন দাও। কোলন চিহ্ন দিয়ে উৎপাদন খরচের আন্ডারে লিখো, ক খ দিয়ে লিখো। প্রথমে ক দিয়ে লিখো চাষাবাদ খরচ, খ মজুরি খরচ, গ পরিবহন খরচ, ঘ বাজারজাতকরণ খরচ, উম বুঝি নাই স্যার। বাজারজাতকরণ খরচ। এরপর উম প্রক্রিয়াকরণ খরচ। প্রক্রিয়াকরণ খরচ। চ বীজ ও সার খরচ। বীজ ও সার খরচ। ছ সেচ খরচ। সেচ খরচ। বর্গীয় জ মাড়াই খরচ। মাড়াই। তাহলে প্রথম থেকে একজন পড়ো তো কি কি লিখছো উৎপাদন খরচের আন্ডারে। শবনম চৌধুরী। চাষাবাদ খরচ, মজুরি হ্যাঁ বলো। খরচ, চাষাবাদ পরিবহন খরচ। কি বলতেছো? কিছুই তো বুঝছি না। স্যার আমি বলতেছি বলো।
ক নাম্বারে হচ্ছে চাষাবাদ খরচ, খ নাম্বারে মজুরি খরচ, গ পরিবহন খরচ, তারপরে ঘ বাজারজাতকরণ খরচ, দেন উম হচ্ছে সেচ খরচ, সরি প্রক্রিয়াকরণ খরচ, দেন হচ্ছে বীজ ও সার খরচ, সেচ খরচ, মারাই খরচ। ঠিক আছে, এই খরচগুলোকে কি বলা হয়? সবগুলোকে একসাথে উৎপাদন খরচ। উৎপাদন খরচ বলে। এগুলো উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আচ্ছা, এরপরে 2 নাম্বার লিখো। স্যার, হ্যাঁ, উৎপাদন খরচের মধ্যে ওই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এটা আসবে না? আসবে। আচ্ছা, ওটাও লিখো। উৎপাদন খরচের মধ্যে কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ, এভাবে লিখো। কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ। ওকে, এবারে আসো 2 নাম্বার দাও। এতক্ষণ পর্যন্ত যা লিখছো সব 1 নাম্বারের আন্ডারে। এবার লিখো 2 নাম্বার, যেগুলো উৎপাদন খরচের বাইরে খরচ। ঠিক আছে, 2 নাম্বারে লিখো ভূমি উন্নয়ন কর বা ভূমির খাজনা। 2 নাম্বারে লিখো ভূমি উন্নয়ন কর বা ভূমির খাজনা। 3 স্থানীয় কর বা ইউনিয়ন পরিষদ কর। স্থানীয় কর বা ইউনিয়ন পরিষদ কর। 'স্থানীয় কর বা ইউনিয়ন পরিষদ কর'। লিখছ? জি স্যার। 4 নম্বরে লিখ শস্য বীমা প্রিমিয়াম। শস্য বীমা প্রিমিয়াম। 5 সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ। সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ। 6 কৃষি যন্ত্রপাতির অপচয়। কৃষি যন্ত্রপাতির অপচয়। 'কৃষি যন্ত্রপাতির অপচয়'। কয়টা হয়েছে? 6টা। 7 নাম্বার ঋণের সুদ বা বন্ধকি ঋণের সুদ। 7 নম্বরে ঋণের সুদ বা বন্ধকি ঋণের সুদ। 8 কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি। কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি। 'দেখছ? হ্যাঁ, জি স্যার, হয়েছে। ব্যাস। এগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এই খরচগুলো প্রশ্নে দেওয়া থাকলে আমরা অঙ্ক করার সময় ইনকাম থেকে এগুলো মাইনাস করব। ঠিক কিনা? জি স্যার। এখন একটা কথা লিখো স্টার দিয়ে। স্টার দিয়ে একটা কথা লিখো। যদি প্রশ্নে উৎপাদন খরচ সঠিকভাবে দেওয়া না থাকে, যদি প্রশ্নে উৎপাদন খরচের হিসাব সঠিকভাবে দেওয়া না থাকে,
তাহলে উৎপাদন খরচ ধরতে হয়, তাহলে উৎপাদন খরচ ধরতে হয় সম্পূর্ণ ফসল বিক্রয়ের 60%। তাহলে উৎপাদন খরচ ধরতে হয় সম্পূর্ণ ফসল বিক্রয়ের 60%। জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, তো ফসল বিক্রয়টা বুঝিনি। হ্যাঁ, ফসল বিক্রয় মানে ওই যে কৃষি আয় 3 প্রকার দিলাম না, একটা সম্পূর্ণ কৃষি, একটা আংশিক কৃষি, আর একটা কি অন্যান্য কৃষি, ঠিক না? জি ওই স্যার। সম্পূর্ণ কৃষি যেখানে, ওখানে যে ফসলগুলোর কথা বলছি, ধান, গম, পাট, ওগুলোকে বলা হয় সম্পূর্ণ ফসল। কেমন? ওগুলোর 60% উৎপাদন খরচ ধরতে হবে। তাহলে খেয়াল করো, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু অঙ্কে তোমাকে বলে দিবে করদাতা সঠিকভাবে উৎপাদন খরচের হিসাব রাখেনি, এই কথাটা বলে দিবে। যখনই কোনো প্রশ্নে এই কথাটা বলা থাকবে যে উৎপাদন খরচের হিসাব সঠিক নয়, এই কথাটা প্রশ্নে যখনই বলবে, তখন খেয়াল রাখবা প্রশ্নের উৎপাদন খরচটা অঙ্কে আসবে না, ওটার ভ্যালিডিটি নাই, কারণ এটা তো সঠিক নয় বলে দিচ্ছে। তো তখন আমি উৎপাদন খরচ কি ধরবো? তখন আমাকে উৎপাদন খরচ ধরতে হবে সে যা যা ফসল বিক্রি করছে, অর্থাৎ ধান, গম, পাট যা যা বিক্রি করছে, তার ইনকামের 60% উৎপাদন খরচ ধরতে হবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। আর যদি প্রশ্নে এই কথাটা বলা না থাকে যে উৎপাদন খরচের হিসাব সঠিক না ভুল, এ ধরনের যদি কিছু না বলে, তাহলে প্রশ্নে যা আছে উৎপাদন খরচ তাই আসবে। ধরে নিতে হবে এগুলাই সঠিক, ধরে নিতে হবে ওগুলাই সঠিক, যা আছে তাই আসবে, বাড়তি কিছু আনার দরকার নেই। কিন্তু 60% কখন আমি আনবো? যদি প্রশ্নে ক্লিয়ারলি বলে দেয় প্রশ্নের উৎপাদন খরচ সঠিক নয়, তাহলে ওই প্রশ্নের উৎপাদন খরচটা তুমি আর অঙ্কে লিখবা না, তুমি অঙ্কে লিখবা ফসল বিক্রয়ের 60% উৎপাদন খরচ। অঙ্কে যখন দেখাবো আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এবারে আসি আরেকটা কথা লিখো স্টার দিয়ে। 3টি জেলার কৃষি আয় সম্পূর্ণ অকরধার্য। 3টি জেলার কৃষি আয় সম্পূর্ণ অকরধার্য, যথা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। ওকে, হয়েছে? স্যার অকরধার্য জি স্যার। বলছেন না? হ্যাঁ, অকরধার্য মানে এই 3 জেলার ইনকামের উপর কখনো ট্যাক্স দিতে হয় না। আচ্ছা, ঠিক আছে। আহ, এখন তোমাদের লেকচার শিটটা একটু দেখো। আর কোনো রুলস নাই কৃষিতে, কেমন? আর কোনো রুলস নাই। আহ, যা লিখে দিচ্ছি এগুলোই। আমরা শুরুতে ইনকামটা বের করব, এরপর সেখান থেকে খরচগুলো বিয়োগ করে দিব, তাহলে আনসার চলে আসবে। প্রথম থেকে একটু রুলস গুলো দেখো, কোথাও কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রথম থেকে একটু রুলস গুলো দেখো।
আরো কোনো রুলস এর প্রশ্ন থাকলে বলো। এই তোমাদের লেকচার স্যার এই 3টি জেলার কৃষি আইন সম্পূর্ণ অপরিহার্য বলছেন, এগুলো কেন স্যার? ওই 3 জেলা এখনো মানে সব দিক দিয়ে উন্নত হয়নি, আন্ডার ডেভেলপড এরিয়া। তো যে সকল এরিয়া এখনো অনুন্নত, ওই সকল এরিয়াকে উন্নত করার জন্য সরকার এই সুযোগটা দিছে, যাতে ওখানকার মানুষজন কৃষির প্রতি আরো বেশি মনোযোগী হয়, কৃষিকাজ আরো যেন বেশি বেশি করে। এই জন্য তাদের কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে না, যেন তারা আরো বেশি কৃষির প্রতি উৎসাহী হয়। ওরা যদি যে কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বেশি উৎসাহী হয়, তাহলে ওই জেলাটা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। তো ওদেরকে উন্নতির দিকে যাওয়ার জন্যই আপাতত ট্যাক্সটা মাফ করে রাখছে। 5টা অঙ্ক আছে। আমি শীটটা কিছুক্ষণ পরে আপলোড দিয়ে দিব গ্রুপে, তোমরা এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আর শোনো, জি স্যার। আমার শরীর ভালো না, আজকে আর ক্লাস নিব না, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অঙ্ক করাবো। তোমরা এই রুলস গুলো একটু ভালো করে বাসায় স্টাডি করবে, কেমন? শীটটা ডাউনলোড করে নিও আর রুলস গুলো স্টাডি করিও। নেক্সট ক্লাসে আমি তোমাদের ম্যাথ শুরু করব। তো আজকে এতটুকুই থাক, কেমন? স্যার গত 2টা ক্লাসের ভিডিও কি ইউটিউবে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে, সবগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি। গৃহ সম্পত্তির সব ভিডিও ইউটিউবে আছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।